ওয়েলকাম টু টেকনিক ক্লাস। টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর পাগলা গণেশ, যার লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তোমাদের এর আগে সপ্তম শ্রেণীর ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্নোত্তর করানো হয়েছে। তোমরা যা যা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই পাগলা গণেশে যে প্রশ্নগুলো আছে তোমাদের বইয়ে, তার উত্তরও যেমন এই ভিডিওতে আলোচনা হবে, ঠিক তেমনি কিছু এক্সট্রা প্রশ্ন উত্তরের আলোচনা এই ভিডিওতে করা হবে। তো তার আগে বলে রাখি, তোমাদের এবারের পরীক্ষা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা কিন্তু 15 নম্বরের হবে না, 30 নম্বর করে পরীক্ষা হবে। তো 30 নম্বরে যেহেতু পরীক্ষা হবে, তার জন্য প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তো সেই সংক্রান্ত সাজেশন ভিডিও যদি তোমাদের দরকার হয়, কোন সাবজেক্টে তোমাদের আগে দরকার, সেটা কিন্তু কমেন্ট লিখে অবশ্যই জানাবে। এবং তোমরা কে কোথা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো, সেটাও কিন্তু সেখানে উল্লেখ করবে। তো দেখো, তোমাদের প্রথমে পাগলা গণেশের যে তোমাদের আছে তার বিষয়বস্তুটা আগে আমরা দেখে নিই। প্রথমে দেখো বিষয় সংক্ষেপ। পৃথিবীতে এক ধরনের মৌলও আবিষ্কৃত হয়েছে, যা মাধ্যাকর্ষণ শক্তিকে ছাড়িয়ে উড়ান পথে মানুষকে নিয়ে যাচ্ছে। নানা ধরনের উড়ানযন্ত্রে উড়ে গিয়ে মানুষ 3589 সালে সূর্যের শেষ দুটি গ্রহ আবিষ্কার করে ফেলেছে। অনেকে মহাকাশের দূরে দিগন্তে পাড়ি দিয়ে 100-150 বছর পরে ফিরছে। পৃথিবীতে মানুষ মৃত্যুহীন হয়ে গেছে। এই মানুষেরা গত 150 বছরে পৃথিবীতে কোনো শিশুর জন্ম দেখেনি। পৃথিবী থেকে নান্দনিক সকল বিষয় উধাও হয়ে গেছে। মানুষ বুঁদ হয়ে আছে কেবল বিজ্ঞান নিয়ে। পাগলা গণেশ একে বাড়াবাড়ি মনে করেন। তিনি মৃত্যুঞ্জয় টনিক সেবন করে জীবনের শেষ প্রান্তকে বাঁধ দিয়ে ফেলেছেন। সুকুমার শিল্পবিরোধী আন্দোলন দেখেছেন তিনি। তিনি বেঁচে থাকার দীর্ঘ ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য হিমালয়ের নিপাট নির্জনতার সন্ধান করেছেন। হিমালয়ও তাকে তা দিতে পারছে না। গণেশ কবিতা লিখেছেন, গান গাইছেন, ছবি আঁকছেন, আর বিজ্ঞানের অবিরাম সাধনায় যারা মগ্ন, তারা গণেশের এমন কাজকে অকেজ বলে অবহেলা করছে। তাই গণেশ পৃথিবীর ভারসাম্যের কথা ভাবেন। নিজের পারিবারিক জীবনেও তিনি ভুলে গেছেন। বউ, ছেলে মেয়ে কারো মুখ তিনি মনে করতে পারেন না। বহু বছর ধরে তারাও মহাজ্যোতিষ্ক মণ্ডলে একজন কৃতি বিজ্ঞানী, তারা আর আসে না। গণেশ কবিতা লিখছিলেন, লেখা পাতাগুলি তিনি বাতাসে উড়িয়ে দিচ্ছিলেন। একজন পুলিশ আকাশপথে ধামানিক থেকে নেমে এসে চিনতে পেরেছিল গণেশবাবু তার স্যার, সায়েন্স কলেজের প্রাক্তন অধ্যাপক। পুলিশটি একখানা পাতা কুড়িয়ে নিয়ে পড়ে কিছু বুঝতে না পারলেও নিজের প্রিয় শৈশবকে ছুঁতে পেরেছিল। নতুন করে শৈশবকে অনুভব করার আনন্দ খুঁজে পেয়েছিল সে। সে তার মাকে আর বউকেও এনেছিল। সেদিন একটা নান্দনিক চর্চার ছোটখাটো আসর হয়েছিল গণেশের ডেরায়। সে তার পুলিশ বন্ধুদের আনতে শুরু করে। তারপর গণেশের ডেরায় লোক আসা বাড়তে থাকে। সপ্তাহখানেক পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব এসে গণেশের কাণ্ডটাকে বিজ্ঞান বিরুদ্ধ ঘোষণা করে জানায়, পৃথিবীর লোক গান গাইছে, কবিতা লিখছে, ছবি আঁকছে। গণেশ তখন তৃপ্তির হাসি হেসে তার প্রসন্নতাকে উজাড় করে দিয়ে বলেন, তাহলে তো আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। এই গেল তোমাদের বিষয় সংক্ষেপ। এবার দেখো তোমাদের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, তোমাদের যে প্রশ্নোত্তরে তোমাদের প্রথমে যেটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। এগুলো তোমাদের এমসিকিউ প্রশ্ন। এখানে যেমন তোমাদের হাতে কলমে যে তোমাদের বইয়ের প্রশ্নগুলো আছে সেগুলো যেমন পাবে, এক্সট্রা কিছু প্রশ্ন তোমরা পাবে। দেখো, প্রথম প্রশ্ন, পাগলা গণেশ একটি ড্যাশ বিষয়ক গল্প, বিজ্ঞান নাকি কল্পবিজ্ঞান নাকি রূপকথা? উত্তর হচ্ছে কল্পবিজ্ঞান। অবজারভেটরির বাংলার প্রতিশব্দ পরীক্ষাগার নাকি গবেষণাগার নাকি নিরীক্ষণাগার? উত্তর হচ্ছে নিরীক্ষণাগার। চলে আসবো পরের প্রশ্নে। দেখো, পরের যে প্রশ্ন আছে, সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায়, গভীর জঙ্গলে, মহাকাশে আশ্রয় নিয়েছিল। তো এর যেটা উত্তর হবে হিমালয়ের গিরিগুহায়। 4 নম্বর প্রশ্ন, গল্পের তথ্য অনুযায়ী মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কৃত হয়েছিল 1589, 1439, 3500 সালে? উত্তর হচ্ছে 1439 সালে। তো দেখো, এবার পরবর্তী যে প্রশ্ন তাতে চলে আসবো আমরা। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর, গত 1-150 বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি, কারণ? এর অপশন দেখো কি আছে, বিজ্ঞান নিয়ে সকলের বুঁদ হয়ে আছে,
প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী। কবিতা, গান, ছবি আঁকা, কথাসাহিত্য, নাটক, সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্ম হচ্ছে না। তো এটার উত্তর তোমরা লিখবে, সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্ম হচ্ছে না। ৬ নম্বর প্রশ্ন, অনাবশ্যক ভাবাবেগ বলতে বিজ্ঞান চর্চা, শিল্প চর্চা, সাহিত্য চর্চা কথা বলা হয়েছে। উত্তর হচ্ছে সাহিত্য শিল্প চর্চার কথা বলা হয়েছে। চলে আসবো পরের প্রশ্ন। ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে। ব্যতিক্রম চরিত্রটিকে পাগলা গণেশ নিজেই, পাগলা গণেশের স্ত্রী, পাগলা গণেশের মেয়ের কথা বলা হয়েছে। উত্তর হচ্ছে পাগলা গণেশ নিজেই। পরের প্রশ্নে চলে আসবো ৮ নম্বর। অন্তহীন আয়ুতে গণেশের উপলব্ধি হলো মৃত্যুহীন জীবনের যন্ত্রণা, সুইসাইডের ইচ্ছা, মরা মানুষকে বাঁচিয়ে তোলা। এর যেটা উত্তর তোমরা লিখবে মৃত্যুহীন জীবনের যন্ত্রণা। পরের ৯ নম্বর প্রশ্ন দেখো, গণেশ লেখে উপন্যাস, কবিতা নাকি গল্প? উত্তর হচ্ছে কবিতা। ১০ নম্বর, গণেশের কবিতা আকাশ, বাতাস, প্রকৃতি, ছাত্র, ছাত্রের মা, ৫ জন শ্রোতা শুনবে বলে গণেশের বিশ্বাস। আকাশ, বাতাস, প্রকৃতি। এবার ১১ নম্বর, গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। কাদের? অপশন আছে ছাত্রদের, ছেলে মেয়েদের নাকি বিজ্ঞানীদের? উত্তর হচ্ছে ছেলে মেয়েদের। ১২ নম্বর, গণেশকে কবিতায় পেলে গণেশ কবিতা সুর দিয়ে গান করে, অনেক কবিতা লেখে, কবিতা লেখার পাতা ভাসিয়ে দেয়। উত্তর লিখবে কবিতা লেখার পাতা ভাসিয়ে দেয়। ১৩ নম্বর, ১ সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় নামলেন। সবাই হিজিবিজি আঁকছে, লোকে গান গাইতে লেগেছে। এর উত্তর কি লিখবে? রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় নামলেন। ১৪ নম্বর, পৃথিবী যে উচ্ছন্নে গেল, এই দুশ্চিন্তা হলো পাগলা গণেশের, এক ভদ্রমহিলার, রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের। উত্তর হচ্ছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের। এবার চলে আসবো পরের যে প্রশ্ন। দেখো পরের প্রশ্ন কি আছে। ১৫ নম্বর প্রশ্ন, যাহ, তাহলে তো আর ভয় নেই। ভয় ছিল গবেষণার, সুকুমার শিল্পে, পৃথিবী মরছে এই মরে যাওয়াতে। উত্তর লিখবে পৃথিবী মরছে এই মরে যাওয়াতে। ১৬, গণেশ হো হো করে হেসে উঠল, বলল ভাবদৃষ্টির পরিচয় হলো সাফল্য, অবহেলা নাকি খোঁচা দেওয়া? উত্তর হচ্ছে সাফল্য। ১৭ নম্বর, দুনিয়াটা বেঁচে যাবে এই নিশ্চিন্ত ভাবটি হলো পাগলা গণেশের, মৃত্যুহীন মানুষের, রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের। উত্তর হচ্ছে পাগলা গণেশের। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান এখানে কিন্তু ১ করে থাকবে। তো দেখো প্রথম যে প্রশ্ন কি আছে, পাগলা গণেশ গল্পটি কার লেখা? উত্তর লিখবে পাগলা গণেশ গল্পটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। চলে আসবো পরের প্রশ্ন, পাগলা গণেশ গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর তোমরা কি লিখবে? পাগলা গণেশ গল্পটি লেখকের পাগলা গণেশ নামক গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ৩ নম্বরে চলে আসবো, পাগলা গণেশ গল্পটি কি ধরনের গল্প? উত্তর লিখবে পাগলা গণেশ গল্পটি কল্পবিজ্ঞানের গল্প। পরের প্রশ্ন দেখো, মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের পর পৃথিবীতে কিসের হিড়িক পড়ে গেছে? তোমরা এর উত্তর লিখবে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের পর পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে গেছে। এবার পরের প্রশ্ন, পাগলা গণেশের বয়স কত? উত্তর লিখবে পাগলা গণেশের বয়স ২০০ বছর। নেক্সট, আজ থেকে ১৫০ বছর আগে কি আবিষ্কৃত হয়েছিল? উত্তর লিখবে আজ থেকে ১৫০ বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কৃত হয়েছিল। পরের প্রশ্ন, গণেশ কেন অমর হয়ে গেল? উত্তর লিখবে মৃত্যুঞ্জয় টনিক সেবন করে গণেশ অমর হয়ে গেল। পরের প্রশ্ন, গণেশকে কিসের বাতিকে পেয়েছে? উত্তর লিখবে গণেশকে কবিতা লিখে আকাশে উড়িয়ে দেওয়ার বাতিকে পেয়েছে। ৯, গণেশের কটি ছেলে কটি মেয়ে? উত্তর লিখবে গণেশের ৩টি ছেলে ও ১টি মেয়ে। ১০ নম্বর, গণেশের স্ত্রী কোথায় কাজ করেন? উত্তর লিখবে গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করেন। নেক্সট প্রশ্ন ১১, গণেশ আগে কোথায় কি পড়াতেন? উত্তর লিখবে গণেশ আগে কলকাতা সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন। নেক্সট, একমুখী তথ্য সন্ধানী প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে এখানে ২। দেখো প্রথম যে প্রশ্ন তোমরা এখানে পাবে, পাগলা গণেশ গল্পে সভ্যতার কোন সমস্যার দিকে ইঙ্গিত রয়েছে? উত্তর লিখবে আলোচ্য পাগলা গণেশ নামক কল্প বিজ্ঞানধর্মী গল্পে দেখা যায় মানব সভ্যতা বিজ্ঞানের হাত ধরে সুদূর ভবিষ্যতে উন্নতির শিখরে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বিজ্ঞানের বাড়াবাড়ি এবং মানব মনের সৃষ্টিশীলতার মৃত্যু হওয়ার সমস্যাটিকে ইঙ্গিতবাহী করে তোলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, পাগলা গণেশ গল্পে যে সকল উড়ান যন্ত্রের উল্লেখ আছে সেগুলির পরিচয় দাও। তোমরা এর উত্তর কি লিখবে?
এর উত্তরে লিখবে পাগলা গণেশ গল্পে মধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের ফলে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে। সেগুলি হলো ডাইনিদের বাহন ডান্ডাল ওলা ঝাঁটার মতো, নারদের ঢেকির মতো, কার্পেটের মতো, কার্তিকের বাহন মোরের মতো সব উড়ান যন্ত্র। নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর, খামোখা সময় নষ্ট এমন ভাবনার কারণ কি? উত্তর লিখবে ঘরে ঘরে মানুষ বিজ্ঞান নিয়ে এমন বুঁদ হয়ে আছে যে প্রতি ঘরের প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানী, এগুলো বুঁদ হবে, ঠিক আছে। ফলে বিজ্ঞান চর্চা ছাড়া অন্য কোনো চর্চায় কেউ মাথা ঘামায় না। কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা এসব নিয়ে মাথা ঘামানো মানে খামোখা সময় নষ্ট করা। কারণ চারিদিকে বিজ্ঞান চর্চার মধ্যে এসব চর্চা কোনো কাজে লাগে না। এবার আসবো পরের প্রশ্ন 4 নম্বর, খেলাধুলার পাটও চুকে গেছে, কিভাবে বোঝা গেল? এর উত্তরে লিখবে বিজ্ঞানের চরমতম সাফল্য ও প্রসারের যুগেও খেলাধুলার আহ, খেলাধুলার ফল থাকতেই পারে, কেননা বিজ্ঞান মস্তিষ্কের বিষয়। খেলাধুলা, শরীরচর্চা ও বিনোদনের ব্যাপার। তবুও যখন পাগলা গণেশ সাহিত্য বিচিত্রার গল্পে 3589 সালের প্রেক্ষাপটে দেখা গেল মানুষ বিজ্ঞানে বোধ, খেলাধুলার সেই জনপ্রিয়তা আসরগুলি অর্থাৎ অলিম্পিক, বিশ্বকাপ উঠে গেছে, তখনই বোঝা গেল খেলাধুলার পাটও চুকে গেছে। নেক্সট প্রশ্নে চলে আসবো 5 নম্বর, আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান, পৃথিবীতে আর কি কি থাকার কথা? উত্তর লিখবে বিজ্ঞান মানুষের কাছে এক আশীর্বাদ স্বরূপ শক্তির উৎস, সন্দেহ নেই। কিন্তু বিজ্ঞানী যে মানুষের জীবনের একমাত্র বিষয় তা কখনো হতে পারে না। মানব মনের সুকুমার শিল্পবোধের নান্দনিক প্রকাশ, কবিতা, গান, কবির মতো বিষয়গুলো তাই মানব সভ্যতার অঙ্গ হওয়ার কথা ছিল। সেই সঙ্গে ক্রীড়া ও দয়ামায়া, করুণা, ভালোবাসার মতো আবেগ, অনুভূতিও থাকাটা জরুরি। পরের প্রশ্ন দেখো 6 নম্বর, পাগলা গণেশের জীবনের প্রতি বিরক্তি কিভাবে গড়ে উঠেছিল? এর উত্তরে তোমরা কি লিখবে 200 বছর বয়সী পাগলা গণেশ 50 বছর বয়সে যে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার করেছিলেন, আবিষ্কার হয়েছিল তা সে সেবন করায় তারা অমর হয়ে যায়। আর 150 বছর আগে যে সুকুমার শিল্পবিরোধী আন্দোলন গড়ে উঠেছিল তা পাগলা গণেশের পছন্দ হয়নি। এইভাবেই তার জীবনের প্রতি বিরক্তি গড়ে ওঠে। পরের প্রশ্ন দেখো, ঢেকি থেকে নামা আর ভেলা থেকে নামা লোক দুটোর সঙ্গে গণেশের কি কথা হয়েছিল? উত্তর লিখবে একটা ঢেকি আর একটা ভেলায় চড়ে আসা লোক দুটো গণেশের কাজের ফিরিস্তি থেকে জেনেছিল গণেশ কবিতা লিখছে, কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছে, যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে হয় তো পড়বে। এরপর লোক দুটো গণেশের কাজের প্রতি অবহেলার ভাব প্রকাশ করে। এবার দেখো 8 নম্বর, একা সে পৃথিবীর গতি কিছুতেই উল্টে দিতে পারবে না, গণেশের এরূপ ধারণা কেন হয়েছিল? উত্তর লিখবে গণেশ কবিতা লিখে দুটো লোকের কাছ থেকে অবহেলা পেয়েছে, আর গান গাওয়ায় দুটো পাখাওয়ালা ভদ্রলোকের কাছ থেকে কথার খোঁচা খেয়েছে, এবং ছবি খোদাই করতে গিয়ে এক ভদ্রমহিলার কাছ থেকে সে উপেক্ষা লাভ করেছে। তারপরেই তার মনে হয়েছে পৃথিবীর গতি প্রকৃতি সে একা উল্টে দিতে পারবে না। পরের প্রশ্ন দেখো 9, পৃথিবীর বাঁচাবার ওষুধ, পৃথিবীর কি অসুখ করেছে বুঝিয়ে দাও। উত্তর লিখবে পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখ এখন। এই অসুখে পৃথিবী বিষণ্ণ। বিজ্ঞানের বাড়াবাড়িতে গার্হস্থ্য ধর্মের মায়া মমতার সব রকম পথ নষ্ট হয়ে গেছে। তাকে ফেরত পাওয়ার ওষুধ হলো সুকুমার শিল্প। সুতরাং পৃথিবী প্রকৃতপক্ষে গভীর অসুখ করেছে। পরের প্রশ্ন 10, গণেশ হো হো করে হেসে উঠল, বলল গণেশের এই হাসির অর্থ লেখো। উত্তর লেখো। উত্তরটা যেটা হবে সেটা হবে গণেশের এই হাসিতে যে উচ্চধ্বনি আছে তাতে সাফল্যের আনন্দ প্রকাশিত। গণেশের বিশ্বাস পৃথিবীর লোক তার সঙ্গে আছে, তাই দুনিয়াটা সত্যি বেঁচে যাবে। পরের প্রশ্ন, সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3 করে। দেখো 3 মার্কসের যে প্রশ্ন সেগুলো কেমন হতে পারে তোমাদের। প্রথমটা দেখো, সালটা 3589, এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে? আচ্ছা আমি বলি, তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর তোমাদের যে বইটা সেটা কিন্তু খুঁটিয়ে পড়বে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য এক প্রকার নিশ্চিত। এর উত্তর কি লিখবে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ গল্পটি একটি কল্পবিজ্ঞানের কাহিনী। আলোচ্য গল্পে 3589 সাল নাগাদ পৃথিবীতে কেমন অবস্থা তৈরি হতে পারে তারই ইঙ্গিত দিয়েছেন লেখক।
উক্ত সময়ে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ঘটবে পৃথিবীতে। যেমন ওই সময়ের মধ্যে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কৃত হবে, যার ফলে পৃথিবী থেকে নানা রকম উড়ানযন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে যাবে। মানুষ মৃত্যুঞ্জয়ী টনিক আবিষ্কার করবে, সূর্যের আরও 2টি গ্রহ আবিষ্কার হবে এবং জানা যাবে যে সূর্যের আর কোনো গ্রহ নেই। ইতিমধ্যে চাঁদ, মঙ্গল, শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করবে। পরের প্রশ্ন দেখো, ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে? তাকে সত্যি তোমার অনাবশ্যক বলে মনে হয় কি? এখানে দেখো দুটো পার্টের প্রশ্ন আছে। তো উত্তর লিখবে প্রশ্নোক্ত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। অনাবশ্যক ভাবাবেগ বলতে কিছু শিল্প সৃষ্টির কথা বলা হয়েছে, যেমন কবিতা, গান, ছবি আঁকা, কথাসাহিত্য, নাটক, সিনেমা প্রভৃতির চর্চা। তারপরে পাঠের যে উত্তর সেটা তোমরা লিখবে আলোচ্যকল্পে লেখক ৩৫৯৯ সালের যে সময়ের প্রতি ইঙ্গিত করেছেন, সেই সময়ে মানুষ বিজ্ঞান ছাড়া অন্য কিছুই চর্চা করবে না হয়তো। তাই তাদের কাছে মনের আবেগের কোনো মূল্য থাকবে না, তাই শিল্পেরও কোনো মর্যাদা থাকবে না। কিন্তু আমার মনে হয় মনের আবেগ হারিয়ে গেলে পৃথিবীটা মরুভূমির মতোই রুক্ষ হয়ে পড়বে। পৃথিবীকে তথা মানুষকে তো বাঁচতে রাখবে মনের আবেগ, বাঁচিয়ে রাখবে মনের আবেগ। কবিতা, গান, ছবি আঁকা প্রভৃতি চর্চা করলে এইগুলোর মধ্যে মানুষ বেঁচে থাকার আনন্দ খুঁজে পাবে। তাই কবিতা, গান, আঁকা প্রভৃতির চর্চাকে অনাবশ্যক বলে মনে করি না। পরের প্রশ্ন দেখো, চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। মানুষের মন থেকে কোন কোন অনুভূতি হারিয়ে গেছে? এর উত্তরে তোমরা কি লিখবে দেখে নাও। এর উত্তরে তোমরা লিখবে প্রশ্নোক্ত অংশটি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের কাহিনী পাগলা গণেশ থেকে নেওয়া হয়েছে। মানুষের মন থেকে হারিয়ে গেছে সৌন্দর্য, দয়া, মায়া, করুণা প্রভৃতির অনুভূতি। এইসব অনুভূতিগুলি আর প্রয়োজন না থাকায় মানুষের জীবনে এইসবের চর্চাও আর হয় না। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে, ব্যতিক্রমী মানুষটি কে? কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন? উত্তর লিখবে প্রশ্নোক্ত অংশটি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক কল্পবিজ্ঞানের কাহিনী থেকে নেওয়া হয়েছে। এখানে ব্যতিক্রমী মানুষটি হলেন স্বয়ং পাগলা গণেশ। এই গল্পে বর্ণিত ৩৫৯৯ সালেও ১৫০ বছর পূর্বে যখন মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কৃত হয়, তখন অন্য অনেকের মতো গণনাও তার ৫০ বছর বয়সে তা পান করেন এবং আর মৃত্যু হয় না। প্রায় সমসময় থেকেই শিল্পবিরোধী আন্দোলনও শুরু হয়। মানুষের কাছে তখন থেকেই বিজ্ঞান হয়ে ওঠে চর্চার একমাত্র বিষয়। চর্চার বিষয় থেকে অনিবার্যভাবে বাদ পড়ে যায় সাহিত্য, শিল্প, সঙ্গীত। বিষয়গুলিকে মানুষ অনাবশ্যক বলে বিবেচিত করে। সমকালীন ঘটনার এই গতিপ্রকৃতি গণেশের পছন্দ হয় না। বিজ্ঞানের বাড়াবাড়িও যে একটা সীমা থাকা দরকার, এ তার মনে হয়। তাই একক প্রচেষ্টায় কালের গতিকে উল্টো দিকে ফেরানোর ব্যর্থ চেষ্টা না করে গণেশ আশ্রয় নেন সভ্য সমাজ থেকে দূরে হিমালয়ের গিরিগুহায়। একান্ত নির্জনে ব্যতিক্রমী প্রচেষ্টায় গণেশ করতে শুরু করে কবিতা চর্চা, গান গাওয়া, ছবি আঁকার সাধনা। এভাবেই তিনি বেগের যুগে আবেগ নির্ভরতার পথে যুগ বিরুদ্ধ কাজ করে ব্যতিক্রমী হয়ে ওঠেন। পরের প্রশ্ন দেখো, ৫ নম্বর প্রশ্ন, ও মশাই অমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে কারা এ কথা বলেছিল? কোন কাজকে তারা বিকট শব্দ মনে করেছিল? তো এখানেও কিন্তু দুটো পার্টে প্রশ্ন আছে। তো দেখো প্রথম যে পার্টের উত্তর সেটা কি আছে দেখো, প্রশ্নোক্ত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। কথাগুলি বলা হয়েছিল পাগলা গণেশের উদ্দেশ্যে। তাহলে কার উদ্দেশ্যে কারা এই কথা বলেছিল? তো দুটি পাখাওয়ালা লোক এই কথাগুলি বলেছিল। তাহলে কারা এই কথা বলেছিল সেটা হয়ে গেল। তারপরে দেখো কোন কাজকে তারা বিকট শব্দ মনে করেছিল। পাগলা গণেশের গানের গলা ভালোই ছিল। একদিন সন্ধ্যেবেলা তিনি গলা ছেড়ে গান গাইতে শুরু করেন। সেই সময় দুটো লোক আকাশযানে চড়ে লাসা থেকে ইসলামাবাদ উড়ে যাচ্ছিল। যেতে যেতে তাদের কানে পাগলা গণেশের গানের শব্দ পৌঁছায়। তারা গণেশের গানের কোনো অর্থ বা আবেগ বুঝতে পারে না, তাই তারা বিরক্ত হয়। তাদের মনে হয় ওই গানের আওয়াজ বিকট শব্দ ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ ব্যতিক্রমী মানুষ পাগলা গণেশের গলা ছেড়ে গান গাওয়াকেই মানুষেরা মনে করে বিকট শব্দ। পরের প্রশ্ন দেখো, ৬ দাগের প্রশ্ন, গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে? তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয়?
উত্তর লিখবে প্রশ্নোক্ত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। গণেশের 3 ছেলে ও 1 মেয়ে আছে, তাদের মুখশ্রী তিনি একবারে ভুলে গেছেন। গণেশ নিজে যেমন কৃতী মানুষ, তেমনি তার ছেলেমেয়েরাও প্রত্যেকেই এক একজন কৃতী বিজ্ঞানী। বিগত 100 বছর ধরে ছেলেমেয়েদের দেখতে না পাওয়ার জন্যই গণেশ ছেলেমেয়েদের মুখশ্রী ভুলে গেছেন। এবার দেখো 7 নম্বরের প্রশ্ন। গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল, কে কি বলেছিল? তার এভাবে তাকে সম্মান জানানোর কারণটি কি? উত্তর লিখবে প্রশ্নোক্ত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। একজন পুলিশম্যান গণেশকে সম্ভ্রমের সঙ্গে অভিবাদন জানিয়ে বলেছিল, তিনি যে পাহাড়ময় এত কাগজ ছড়িয়ে দিচ্ছেন তার কারণ কি? এটা কি নতুন কোনো বিষয়ে গবেষণা? একদিন গণেশ যখন আপন মনে কবিতা লিখে বাতাসে ভাসিয়ে দিচ্ছিলেন, তখন আকাশ থেকে একটা পিঁপে মাটিতে নেমে আসে। তার মধ্যে থেকে একজন পুলিশম্যান বেরিয়ে এসে গণেশকে স্যার বলে অভিবাদন জানায়। গণেশ যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন, তখন তার ছাত্র ছিল ওই পুলিশম্যান। তাই মাস্টারমশাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতেই সে সসম্ভ্রমে তাকে স্যার বলে অভিবাদন জানিয়ে সম্মান জানিয়েছে। পরের প্রশ্ন দেখো, 8 নম্বর। আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল? তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি? এর উত্তর তোমরা কি লিখবে দেখো। প্রশ্নোক্ত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উক্তিটির বক্তা হলেন গণেশ নিজেই। গণেশ ছবি এঁকে, কবিতা লিখে, গান গেয়ে পৃথিবীকে বাঁচাতে চেয়েছিলেন। গণেশের প্রয়াস যে শেষ পর্যন্ত সফল হয়েছিল, গল্প শেষে তার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের একক প্রচেষ্টার খবর পেয়ে তার বিমান থেকে গণেশের ডেরায় নেমে যে উক্তি করেছিলেন, তাতেই সেই ইঙ্গিত রয়েছে। তিনি বলেছিলেন, লোকে গান গাইতে লেগেছে, কবিতা মৎস্য করছে, হিজিবিজি ছবি আঁকছে। অর্থাৎ গণেশের প্রয়াস যে ব্যর্থ হয়নি তা নিঃসন্দেহে বোঝা যায়। এবার দেখো পরের যে তোমাদের প্রশ্ন আছে, 9 নম্বর। লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল, এখানে কার কথা বলা হয়েছে? সে কি বলল? তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণ কি? তো এর উত্তর তোমরা কি লিখবে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ গল্পের উদ্ধৃত অংশে লোকটি অর্থাৎ পুলিশম্যানের কথা বলা হয়েছে, যে একসময় পাগলা গণেশের ছাত্র ছিল। সে গণেশের কবিতা পড়ে অসহায়ভাবে মাথা নেড়ে বলল যে সে কিছুই বুঝতে পারছে না, কোনো দিনই সে এই জিনিস পড়েনি এবং তাদের সময়ে শিক্ষানিকেতনে এসব পড়ানো হতো না। এই আসলে উক্ত পুলিশম্যানের আমলে শিক্ষানিকেতনে কবিতা পড়ানো হতো না, ফলে কবিতার সঙ্গে পুলিশম্যানের কোনো সম্পর্কই ছিল না। গণেশের কবিতা পড়ে সে কিছুই বুঝতে পারেনি। গণেশের কবিতার ভাব বা আবেদন তার মাথাতেই ঢোকেনি। এই কারণেই সে অসহায়ভাবে মাথা নেড়েছিল। পরের প্রশ্ন 10 নম্বর। 3 জন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। এই 3 জন কারা? তাদের মুগ্ধতার কারণ কি? এর উত্তরে তোমরা লিখবে প্রশ্নোক্ত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক কল্পবিজ্ঞানের কাহিনী থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে 3 জন হলেন গণেশের প্রাক্তন ছাত্র পুলিশম্যান, পুলিশম্যানের মা এবং স্ত্রী। পুলিশম্যান গণেশের কবিতা পাঠ করে কিছুই বুঝতে না পেরে চলে গেলেও পরের দিনই সে তার স্ত্রী এবং মাকে নিয়ে আসে গণেশের কাছে গণেশের কবিতা শোনার জন্য। গণেশ তাদের দেখে খুশি হয় এবং তাদের কবিতা শোনায়। তবে শুধু তাই নয়, গণেশ তাদের গান শোনায় এবং ছবিও দেখায়। গণেশের এই শিল্পকর্মে পুলিশম্যান, তার মা ও স্ত্রী মোহিত হয়ে পড়ে। তারা যেন কোনো অনাস্বাদিত বস্তুর রস আস্বাদন করতে থাকে। তাই তারা গণেশের কবিতা, গান শুনে এবং ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, 11 নম্বর। সালটা 3599। সময়ের কেমন ছবি গল্পে ফুটে উঠেছে লেখো। উত্তর লিখবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর কল্পবিজ্ঞান গল্প পাগলা গণেশের পটভূমিতে উল্লেখিত সালটি সুদূরতম 3599। স্বভাবতই কল্পনা করে নিতে হয়, বিজ্ঞানের অকল্পনীয় উন্নতির যুগ সেটা। সেই যুগে মানুষ পৃথিবীর উপগ্রহ চাঁদে ছাড়াও অন্য 2টি গ্রহ মঙ্গল ও শুক্রের ল্যাবরেটরি স্থাপন করেছে, আবিষ্কার করেছে সূর্যের আরও 2টি গ্রহ এবং নিশ্চিত হয়ে গেছে সূর্যের আর কোনো গ্রহ অনাবিষ্কৃত নেই। হাজার হাজার মানুষ মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে আলোর চেয়েও দ্রুত গতির মহাকাশযানে 100 থেকে 150 বছর আগে রওনা হয়ে গেছে বা যাচ্ছে। কাছে পিঠে যাওয়া মানুষেরা ফিরবে করবে, তবে তাদের আসার সময়টি নিশ্চিত নয়। এই পৃথিবীতে মানুষ মরণশীল নয়, পুরাণকালের মানুষেরা আজও জীবন্ত। তাই মহাকাশগামী মানুষেরা ফিরে এলে সেই আমলের লোকদের দেখা যাবে। নতুন মানুষেরও আর জন্ম হচ্ছে না, তাই নবজাতকের কান্নাও আর শোনা যায় না। ঘরে ঘরে বিজ্ঞানী মানুষ বিজ্ঞানে বুঁদ হয়ে আছে।
পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, বিজ্ঞান ছাড়া কোনো চর্চা নেই, বিজ্ঞান বিষয়টি কিভাবে গুরুত্ব পাচ্ছে, বিজ্ঞান ছাড়া অন্য কোনো বিষয়গুলি কি কি? এটা কিন্তু তোমাদের 5 নম্বর প্রশ্নের মধ্যে ঢুকে যাচ্ছে 3+2। তো এর উত্তর তোমরা লিখবে পাগলা গণেশ নামক কল্পবিজ্ঞান গল্পে সারিটি তখন 3589। অভাবনীয় উন্নতিতে বিজ্ঞান মানুষের মনের সবটুকু আবিষ্কার করে নিয়েছে। ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে মুগ্ধ হয়ে আছে যে প্রতি ঘরের প্রত্যেকে কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী। তাই বিজ্ঞান মনস্ক মানুষের বিজ্ঞান চর্চায় বিজ্ঞান বিষয়টি সর্বক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে। চারিদিকে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান। বিজ্ঞান ছাড়া অন্য যে বিষয়গুলি চর্চাহীন হয়ে পড়ছে সেগুলির মধ্যে মূলত পরে কবিতা, গান, ছবি আঁকা, কথাসাহিত্য, নাটক, সিনেমা ইত্যাদি। এইসব নিয়ে কেউ যেমন মাথা ঘামায় না, তেমনি কোনো কাজে লাগে না বলে এইসব বিষয়কে মানুষ অনাবশ্যক ভাবাবেগ বলে মনে করে। অন্যদিকে খেলাধুলার পাটও ছুটে গেছে। অলিম্পিক ও বিশ্বকাপ এর মতো জনপ্রিয় ক্রীড়া বাসর অবলুপ্ত। দয়া, মায়া, করুণা, ভালোবাসা এসবের প্রয়োজন না থাকায় বা চর্চা হয়ে মানুষ মন থেকে এই আবেগ অনুভূতিরও মুছে গেছে। এবার দেখো, এবার থেকে তোমাদের শুধু প্রশ্নগুলো পড়ে দিচ্ছি আর উত্তরগুলো তোমরা দেখে নাও। ভিডিওটা একটু পজ করে তোমরা এই উত্তরগুলো তোমরা লিখে নাও, কারণ যত আমি প্রশ্ন আর উত্তর পড়ছি তত ভিডিওটা লম্বা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের তোমরা কিন্তু অধৈর্য হয়ে পড়ছো। তো দেখো, এই যে প্রশ্নটা আছে, তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়, হিমালয়ের প্রসঙ্গ এলো কেন, হিমালয়ে যে নির্জন জায়গা নয় তা কিভাবে প্রমাণিত হয়? 3+2 এইভাবে এই মাস ডিভিশনটা আছে। তো দেখে নাও তোমাদের উত্তরটা তোমরা এইভাবে লিখবে। 3 নম্বরের যেটা প্রশ্ন আছে তার প্রশ্নটা উত্তরে এটা, আর 2 নম্বরটার উত্তর হচ্ছে এটা হবে। ঠিক আছে, ভিডিওটা পজ করে তোমরা দেখে নাও। এবার চলে আসো পরের প্রশ্ন 14 নম্বর, যা তাহলে তো আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। কখন গণেশ নিশ্চিত হলেন দুনিয়াটা বেঁচে যাবে? তো এর উত্তরটা তোমরা এইভাবে লিখবে, দেখে নাও। খ্যাতিমান কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক কল্পবিজ্ঞান গল্পে দেখা যায় বিজ্ঞানের সর্বগ্রাসী কামড় থেকে গণেশ দুনিয়াটাকে বাঁচানোর চেষ্টায় রত। দিয়ে এইভাবে তোমরা উত্তরটা লিখবে। ভিডিওতে তোমাদের উত্তরটা ডিসপ্লে হচ্ছে, ভালো করে দেখে নাও। বোঝা গেল? এবার চলে আসবো পরের প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন, তার উত্তর। এখানেও কিন্তু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে। তো দেখো, প্রথম যে প্রশ্ন, পাগলা গণেশ গল্পের মুখ্য চরিত্র গণেশকে তোমার কেমন লাগলো? এর উত্তরটা কেমন হচ্ছে তোমরা দেখে নাও। আশা করি তোমরা প্রত্যেকে উত্তরটা দেখে নিচ্ছ। এবার দেখো, আরো আছে, এটা কন্টিনিউশন আছে, সে কন্টিনিউশন পার্টটা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, ওটার সঙ্গেই কিন্তু এটা কন্টিনিউ হবে। সুন্দর করে কিন্তু খাতায় লিখে রাখবে, এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে। ঠিক আছে, এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবার তোমার যে শেষ প্রশ্ন, এই মৃত্যুহীন জীবন, এই অন্তহীন আয়ু কি এইভাবেই যন্ত্রণার মধ্যে কাটাতে হবে? গণেশ যন্ত্রণা বলেছেন কাকে? তার এমন মনে হওয়ার কারণ কি? 2+3, এর উত্তরটা তোমরা এইভাবে লিখবে। দেখো, এই উত্তরটা তোমরা এইভাবে লিখবে। ভিডিওটাতে তোমার উত্তরটা ডিসপ্লে হচ্ছে, ভালো করে ভিডিওটা পজ করে এই উত্তরটা খাতায় লিখে নাও। এর যে কন্টিনিউশন পার্ট সেটা আমি দেখাচ্ছি, সেটাও দেখে নাও তোমরা। বিজ্ঞান যখন সর্বগ্রাসী হয়ে সমগ্র পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে, তখন সে বিষয়ে নিতান্ত বিব্রত হয়েই যোদ্ধার মতো গণেশ সভ্য সমাজ থেকে দূরে হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নেন। এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা লেখা শেষ করবে। আশা করি তোমাদের এই প্রশ্নের উত্তর লেখা হয়ে গেছে। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর পাগলা গণেশের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এরপরে কোন চ্যাপ্টার আমি নিয়ে আসবো, কোনটা তোমাদের আগে দরকার, সেটা কমেন্টে জানাবে। এবং আগেও বলেছি, আবারও বলছি, তোমাদের এবার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা কিন্তু 30 নম্বরের হবে। যেহেতু এর প্রশ্ন বিভাজনটা তোমরা জানো না, তার জন্য আমি তোমাদের মার্কস ডিভিশন কেমন হবে তার জন্য তোমাদের যে সাজেশান ভিডিও সেটা নিয়ে আসবো। কোন সাবজেক্টের সাজেশান তোমাদের আগে লাগবে সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবে, আমি সেই সাবজেক্টের সাজেশান নিয়ে আসবো।
এবং তোমরা কে কোথা থেকে দেখলে, কোন স্কুল থেকে দেখলে, কোন জেলা থেকে দেখলে, সেটাও কিন্তু কমেন্টে উল্লেখ করবে। তোমরা সকলে নতুন বই পেয়েছো, তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।